এই ভিডিওতে আমরা মেমব্রেন পোটেনশিয়াল নিয়ে আলোচনা শুরু করব। তো মেমব্রেন পোটেনশিয়াল এর মধ্যে মেইনলি রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল সেটা নিয়ে আলোচনা করব, আর তার পরবর্তীতে অ্যাকশন পোটেনশিয়াল নিয়েও আলোচনা করব। তো মেইনলি রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল মানে সব সেলসেই, মানে অল সেলসেই একটা মেমব্রেন পোটেনশিয়াল থাকে, সেটাকে আমরা রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল বলি। অলমোস্ট অল সেলটা যখন রেস্টিং অবস্থায় আছে সেটা স্টিমুলেটেড হয়নি, সেটা এক্সাইটেড হয়নি, কিন্তু সেটা যখন স্টিমুলেটেড হয়েছে বা এক্সাইটেড হয়েছে তখন সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাকশন পোটেনশিয়াল। সাধারণত দেখা যায় যে নার্ভ যে সেলসগুলো আছে বা মাসেল যে সেলসগুলো আছে এগুলোতে হচ্ছে মেনলি অ্যাকশন পোটেনশিয়াল দেখা যায়। আমরা অ্যাকশন পোটেনশিয়াল যখন জানবো তখন এগুলো নিয়ে আলোচনা করব। এখন রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল জিনিসটা কি সেটা বুঝতে হলে আমাদের ওই যে সোডিয়াম পটাশিয়াম যে মানে পাম্প ছিল, সেই সোডিয়াম পটাশিয়াম পাম্প নিয়ে একটু কথা বলতে হবে। আমরা জানি সোডিয়াম পটাশিয়াম পাম্পের মাধ্যমে 3টা সোডিয়াম সেলের বাহিরে চলে আসে আর 2টা পটাশিয়াম সেলের মধ্যে চলে যায়, এবং এই যে 2টা পটাশিয়াম সেলের মধ্যে চলে গেল এর ফলে কী হলো, কম পজিটিভ জিনিস ভিতরে যাচ্ছে, বেশি পজিটিভ জিনিস বাহিরে আসতেছে, এবং এর ফলে সেলের মধ্যে একটা মানে নেগেটিভিটি থাকে। এবং আমরা জানি সেলের মধ্যে কি থাকে, প্রোটিন থাকে, তারপরে ফসফেট থাকে, এরকম বিভিন্ন জিনিসপাতি থাকে যেগুলো নেগেটিভ, এবং এগুলো লার্জ মলিকিউলস, এগুলো বাহিরেও যাইতে পারে না, ফলে সেলের মধ্যে একটা নেট নেগেটিভিটি ক্রিয়েট হয় এবং সেলের বাইরে একটা নেট পজিটিভিটি ক্রিয়েট হয়। এই যে আয়নগুলোর ট্রান্সপোর্টেশনের কারণে একটা পজিটিভিটি নেগেটিভিটির ডিফারেন্স থাকতেছে, এবং এটাকে আমরা বলতে চাচ্ছি মেমব্রেন পোটেনশিয়াল। তো এই যে ইলেকট্রিক্যাল একটা পোটেনশিয়াল ক্রিয়েট হচ্ছে অ্যাক্রস দ্য সেল মেমব্রেন, এটাকে বলতেছি আমরা মেমব্রেন পোটেনশিয়াল। এবং মেমব্রেন পোটেনশিয়াল সাধারণত দেখা যায় সোডিয়াম পটাশিয়াম পাম্পের কারণে মানে -4 মিলিভোল্ট এরকম একটা নেগেটিভ পোটেনশিয়াল ভিতরে ক্রিয়েট হয়। মানে বিষয়টা এরকম যে মানে নেগেটিভ ইলেকট্রিক পোটেনশিয়াল সাধারণত আমরা জানি যে সেলের মধ্যে এমনিতেই নেগেটিভ থাকে, এবং যখন সোডিয়াম পটাশিয়াম পাম্প আসতেছে মানে সেটাকে হচ্ছে -4 মিলিভোল্ট করতেছে সেই নেগেটিভটাকে। এই -4 মিলিভোল্ট দ্বারা বোঝায় যে বাহিরের থেকে -4 মিলিভোল্ট বেশি নেগেটিভ পোটেনশিয়াল ভিতরে আসে, বা সেলের মধ্যে বেশি নেগেটিভ -4 মিলিভোল্ট। হ্যাঁ, সো এই জিনিসটা হচ্ছে আমরা জানি, আমরা পোটেনশিয়ালের সাথে ফিজিক্সে পড়ে আসছি যে পোটেনশিয়াল জিনিসটা কি, এটাকে আমরা মিলিভোল্ট দ্বারা এখানে প্রকাশ করব। যাই হোক, সো আমরা জানলাম যে সোডিয়াম পটাশিয়াম পাম্প একটা কারণ, যে কারণে ভিতরে হচ্ছে একটা মানে নেগেটিভ পোটেনশিয়াল ক্রিয়েট হচ্ছে, নেগেটিভ ইলেকট্রিক পোটেনশিয়াল। এখন কথা হলো যে এই সোডিয়াম পটাশিয়াম পাম্পই কি একমাত্র কারণ? আনসার হচ্ছে না। আমরা নর্মালি যখন নার্ভ ফাইবারের কথা বলি, নার্ভ ফাইবার একটা লার্জ নার্ভ ফাইবার, এই লার্জ নার্ভ ফাইবারের রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল হচ্ছে -90 মিলিভোল্ট। রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল বা যখনই মেমব্রেন পোটেনশিয়াল আমরা কথা বলতেছি সেটা হচ্ছে ইন্টারসেলুলারলি যে একটা নেগেটিভ থাকে, নেগেটিভ অবস্থা থাকে, সেই নেগেটিভ অবস্থাতে মেনলি আমরা রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালটা হিসাব করি। হ্যাঁ, সো এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখন কথা হলো কি যে আমরা ইন্টারসেলুলারলি দেখলাম লার্জ নার্ভ ফাইবার ক্ষেত্রে -90 মিলিভোল্ট, তো সোডিয়াম পটাশিয়াম পাম্প থেকে মাত্র -4 মিলিভোল্ট আসে, বাকিটা কই থেকে আসে, বাকি -86 এটা কই থেকে আসে এটা আমরা জানবো। তবে তার আগে আমি বলে আসি যে অ্যাকচুয়ালি আমরা বিভিন্ন জায়গায় যেমন হচ্ছে নিউরনস, স্কেলিটাল মাসেল, স্মুথ মাসেল, এরকম বিভিন্ন জায়গাতে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালের ভ্যালুটা কেমন সেটা আমরা এখানে একটু দেখতে পারতেছি। যে রেস্টিং মেমব্রেনের যে রেঞ্জ সেটাতেও আছে যে -60 থেকে 70 মিলিভোল্ট হচ্ছে নিউরনে, কিন্তু লার্জ নার্ভ ফাইবারের ক্ষেত্রে -90, এটা আমরা অলরেডি বলে আসছি। আচ্ছা, যাই হোক, সো এইগুলো কিন্তু মনে রাখা লাগবে। কেন মনে রাখা লাগবে? কারণ পরীক্ষাতে ভাইভাতে স্যার এগুলো জিজ্ঞেস করে যে আচ্ছা রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল সাধারণত সব সেলেই থাকে, সব সেল অল সেলসে, বাট নিউরনস আর মাসেল সেলে হচ্ছে অ্যাকশন পোটেনশিয়ালের বিষয়টা আমরা বেশি হিসাব করি, কিন্তু আমরা সব সেলেই কিন্তু রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল মোটামুটি থাকে। সো রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালের ভ্যালু কোনটায় কত এটা আমাদের একটু জানতে হবে। তো আমি ধরে নিলাম এই সেলটাতে সোডিয়াম পটাশিয়াম পাম্প বাদেও অন্য অনেক ধরনের চ্যানেল থাকতে পারে। যেমন আমি ধরে নিচ্ছি যে এই সেলটাতে শুধুমাত্র এখানে একটা লিকি চ্যানেল আছে। লিকি চ্যানেল মানে সেই চ্যানেল যেই চ্যানেলের মধ্যে দিয়ে কোনো একটা আয়নের ট্রান্সপোর্টেশন হবে, এবং সেটা ভিতরেও হইতে পারে বাহিরেও হইতে পারে, এটা সবসময় ওপেন থাকবে। এটা কোনো ভোল্টেজের উপর ডিপেন্ড করবে না, কোনো লাইগ্যান্ড বা কেমিক্যাল সাবস্টেন্সের উপর ডিপেন্ড করবে না, কোনো মেকানিক্যাল কোনো ফোর্সের উপর ডিপেন্ড করবে না। সো এটা সবসময় ওপেন থাকবে, এটাকে বলি আমরা লিকি চ্যানেল। সোডিয়াম লিকি চ্যানেল আছে, পটাশিয়াম লিকি চ্যানেল আছে। ধরে নিলাম এটা হচ্ছে এখানে পটাশিয়াম একটা লিকি চ্যানেল, অর্থাৎ পটাশিয়াম এটা একটা লিকি চ্যানেল। আমরা জানি লিকি চ্যানেল মেইনলি ফ্যাসিলেটেড ডিফিউশনের ক্ষেত্রে আমরা ইউজ করি, বা ফ্যাসিলেটেড ডিফিউশনের ক্ষেত্রে এই টার্মটা আসে। তো এখানে সেলের মধ্যে কি, সেলের মধ্যে পটাশিয়াম বেশি থাকে এটা আমরা জানি, আর সেলের বাইরে সোডিয়াম বেশি থাকে এটা আমরা জানি। এখন সেলের মধ্যে যেহেতু পটাশিয়াম বেশি, আমরা জানি যে বেশি থেকে কমের দিকে হচ্ছে মেইনলি ফ্যাসিলেটেড ডিফিউশন বা যে কোনো ডিফিউশন হবে। বেশি যেখানে কনসেন্ট্রেশন আছে সেখান থেকে কম কনসেন্ট্রেশনের দিকে মেইনলি ফ্যাসিলেটেড ডিফিউশন বা ডিফিউশন হয়। তো এখানে পটাশিয়াম যেহেতু ভিতরেই আসে বেশি, সো এটা কী করবে, এটা বাহিরে চলে যাবে। সো এটার ট্রান্সপোর্টেশন বা এটার যে লিকেজ সেটা মেইনলি হবে এই ডিরেকশনে, সো ভিতর থেকে বাহিরে। সো যেহেতু বাহিরের দিকে ট্রান্সপোর্টেশন হবে, পটাশিয়াম বেরোই যাবে,
তাহলে পজিটিভ আয়ন বেশি বাহিরে বের হয়ে যাচ্ছে, এবং পজিটিভ আয়ন যদি বের হয়ে যায় ভিতরে কী হবে, সেলুলারলি বেশি নেগেটিভ হয়ে যাবে, আরও এমনিতেই নেগেটিভ ছিল। দেখা যায় যে পটাশিয়াম আয়নের জন্য মানে এটার এই যে লিকি চ্যানেলে এটা যখন যাচ্ছে বের হয়ে যাচ্ছে তখন এটা ভিতরে -94 মিলিভোল্ট এই পর্যন্ত একটা নেগেটিভ ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল ভিতরে ক্রিয়েট করতে পারে। এটাকে আমরা বলতেছি হচ্ছে এটার ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল বা নার্নস্ট পোটেনশিয়াল, ঠিক আছে। তো এই যে মানে পটাশিয়ামের ডিফিউশন হচ্ছে, বাইরের দিকে ডিফিউশন হয়েছে এটার মাধ্যমে, তো এই ডিফিউশনের মাধ্যমে ডিফিউশন পোটেনশিয়াল আস্তে আস্তে হচ্ছিল এবং সেটা এক পর্যায়ে মানে ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল হয়ে গেছে। ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল মানে হচ্ছে এই যে চ্যানেলটা ছিল এই চ্যানেল দিয়ে পটাশিয়াম আর লিকেজ হচ্ছে না, কারণ ইলেকট্রিক্যাল আর কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম চলে আসে এবং ফলে আর পটাশিয়াম বাইরে যেতে পারে। নার্নস্ট পোটেনশিয়াল যেটা এটা মেইনলি হিসাব করা হয় একটা ইমাজিনারি বিষয়, যে আমি ধরে নিচ্ছি একটা সেলে শুধুমাত্র একটা লিকি চ্যানেল বা একটা আয়নের জন্য লিকি চ্যানেল আছে, এটা হচ্ছে নার্নস্ট পোটেনশিয়াল হিসাব করতে হলে আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। সো আমি এটাতে হিসাব করছি যে পটাশিয়ামের জন্য শুধু লিকি চ্যানেল আছে, এবং তখন আমি বলতেছি যে পটাশিয়ামের নার্নস্ট পোটেনশিয়াল হচ্ছে বা ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল হচ্ছে -94 মিলিভোল্ট, এবং এরপরে -94 মিলিভোল্ট হওয়ার পরে এটা চেঞ্জ হচ্ছে না বা এটা আরও নেগেটিভ হচ্ছে না, এরপরে পটাশিয়াম আর সেল থেকে বেরোচ্ছে না, আর বেশি নেগেটিভ করতেছে না। এখন আমি যদি সোডিয়ামের কথা বলি, আচ্ছা এটা তো হলো পটাশিয়াম, এখন সোডিয়ামের ক্ষেত্রে নার্নস্ট পোটেনশিয়াল কত হবে বা সোডিয়াম এর ক্ষেত্রে মেইনলি কী ঘটনা ঘটবে, যদি সোডিয়ামের একটা লিকি চ্যানেল একটা সেলে থাকে তাহলে সেক্ষেত্রে কী ঘটনা ঘটবে। এখন আমরা যদি ওই চিন্তাটা একটু করি তাহলে এই যে একটা সেল, তো এই সেলের মধ্যে এখন আমরা ধরে নিছি যে এখানে আমরা ধরে নিলাম যে সোডিয়ামের জন্য একটা লিকি চ্যানেল আছে। এখন এটা দিয়ে সোডিয়াম লিকেজ হচ্ছে, এখন সোডিয়াম কোন দিক থেকে কোন দিকে লিকেজ হবে, আমরা জানি সোডিয়াম বাহিরে বেশি থাকে, সো এই জন্য বাহির থেকে ভিতরে কিন্তু আসবে, বেশি কনসেন্ট্রেশন বা বেশি সলিউটের জায়গা থেকে কম সলিউটের জায়গায় ডিফিউশনে আসে এবং লিকি চ্যানেল দিয়ে মেনলি ডিফিউশন হয়, সেটা আমরা বলছি। সো বাহির থেকে ভিতরে সোডিয়াম যখন আসবে, ভিতরে এমনিতে নেগেটিভ থাকে, কিন্তু সোডিয়াম আস্তে আস্তে, সোডিয়াম যদি একটা পজিটিভ জিনিস, আস্তে আস্তে এটাকে পজিটিভ বানাইতে থাকবে, সো নেগেটিভটা কমতে থাকবে, কমতে 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 এক পর্যায়ে পজিটিভ হয়ে যাবে, এবং সাধারণত এটার যে নার্নস্ট পোটেনশিয়াল সেটা +61, অর্থাৎ ভিতরে +61 মিলিভোল্ট বানাই দিবে। পটাশিয়াম ভিতরে হচ্ছে -94 বানাই দিয়েছিল, কিন্তু সোডিয়াম ভিতরে +61 বানিয়ে দেবে, এটাকে বলতেছি আমরা সোডিয়ামের নার্নস্ট পোটেনশিয়াল। এবং আমরা এখানে ধরে নিছি এখানে শুধুমাত্র সোডিয়ামের জন্যই পারমিয়েবল বা সোডিয়ামের জন্য লিকি চ্যানেল আছে, ঠিক আছে। এখন সাধারণত আইডিয়ালি যদি আমরা চিন্তা করি, আইডিয়ালি কিন্তু একটা সেলে, এই যে আমি ধরলাম একটা সেল, তাহলে আইডিয়ালি একটা সেলে কিন্তু সোডিয়ামের জন্য লিকি চ্যানেল, মানে আইডিয়াল একটা সেল হচ্ছে সোডিয়ামের জন্য লিকি চ্যানেল থাকবে, আবার পটাশিয়ামের জন্য লিকি চ্যানেল থাকবে। ব্যাপারটা এরকম যে নর্মালি আমরা তো নার্নস্ট পোটেনশিয়ালটা দিচ্ছি একটা ইমাজিন করে যে একটাই শুধুমাত্র লিকি চ্যানেল আছে, কিন্তু এখানে কিন্তু অনেকগুলো আয়নের জন্য পারমিয়েবল হবে। সো আমি ধরলাম এটা হচ্ছে পটাশিয়ামের জন্য লিকি চ্যানেল, এটা সোডিয়ামের জন্য লিকি চ্যানেল। পটাশিয়ামের জন্য লিকেজ হওয়ার কারণে, পটাশিয়াম বাহিরের যাওয়ার কারণে ভিতরে হচ্ছে -94 মিলিভোল্ট হয়েছিল পোটেনশিয়াল, আর সোডিয়াম ভিতরে ঢুকছিল, সে কারণে ডিফিউশন হওয়ার কারণে যে নার্নস্ট পোটেনশিয়াল সেটা হয়েছিল +61 মিলিভোল্ট। এখন যেহেতু দুইটার ইফেক্টই একটা সেলে থাকে, এটাকে আমরা নার্নস্ট পোটেনশিয়াল দিয়ে এক্সপ্লেইন তখন আর করতে পারি না, তখন আমরা এটাকে যেটা দিয়ে এক্সপ্লেইন করি সেটা হচ্ছে গোল্ডম্যান একটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশন দিয়ে আমরা এক্সপ্লেইন করি। তো আমি ইকুয়েশনটা দেখাবো, সেটাতে কীভাবে ক্যালকুলেট করা হয় সেটাও আমি দেখাবো, তবে তার আগে আমি বলে নিই যে গোল্ডম্যান ইকুয়েশন দিয়ে যদি আমরা একটু ক্যালকুলেট করে দেখি, তাহলে দেখি যে যখন একটা সেলের উপরে পটাশিয়ামের এফেক্ট আছে, সোডিয়ামের ইফেক্ট আছে, এবং এই দুইটার যে পোটেনশিয়াল ক্রিয়েট হচ্ছে সেই দুইটার ইফেক্ট আছে, তখন এখানে দুইটার ইম্প্যাক্টের কারণে আমরা নেট যে পোটেনশিয়ালটা পাই, সেই নেট পোটেনশিয়ালটা হচ্ছে -86 মিলিভোল্ট, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। সো -86 মিলিভোল্ট, অর্থাৎ এখানে পটাশিয়ামের যে ইফেক্ট সেটা বেশি থাকে, পটাশিয়ামের ইফেক্টটা বেশি থাকবে, খুবই ইম্পর্টেন্ট, এবং এখানে নেগেটিভের ডমিনেন্স থেকে যাচ্ছে। এখন আমাদের আরও যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে এখানে -86 আসলো, আর ওই যে আগে বলছিলাম যেখানে সোডিয়াম পটাশিয়াম যে পাম্প থাকে, সেই সোডিয়াম পটাশিয়াম পাম্পের জন্য হচ্ছে কিন্তু -4 মিলিভোল্ট আগে থেকে ক্রিয়েট হয়ে থাকে সেলের মধ্যে, ফলে এই -4 আর -86 দুইটা মিলে হলো -90। এটাই হচ্ছে একটা লার্জ নার্ভ ফাইবারের জন্য ব্রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। সো এই ক্যালকুলেশনটা পরীক্ষা অনেক বেশি আসে, হ্যাঁ, যে তখন কিন্তু এই তিনটা পয়েন্টে আমাদের লিখতে হবে যে -90 কীভাবে জেনারেট হলো রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, একটা হচ্ছে পটাশিয়াম ডিফিউশন পোটেনশিয়ালের কারণে, আরেকটা সোডিয়াম ডিফিউশন পোটেনশিয়ালের কারণে, আরেকটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্পের কারণে, এবং সোডিয়াম আর পটাশিয়াম এদের
ফার্স্ট হচ্ছে নান্স পোটেনশিয়ালের কথা আমরা বলবো, তারপরে আমরা গোলম্যান ইকুয়েশনের মাধ্যমে দুইটা থেকে একটা নেট পোটেনশিয়াল আমরা পাই, যেটা -86, এভাবে আমরা বলবো। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা চলে যাব যে জায়গাটাতে, সে হচ্ছে নান্স পোটেনশিয়াল নিয়ে আমরা কিছু টুকরি কথা বলবো। হ্যাঁ, যে আচ্ছা নান্স পোটেনশিয়াল আমরা বলছিলাম ইএমএফ বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, বা আমরা মেইনলি এখানে পোটেনশিয়ালের কথা বলতেছি। তো আমি ধরলাম আমি হচ্ছে পটাশিয়ামের জন্য নান্স পোটেনশিয়াল আমি বের করতে চাই, তাহলে আমার এরকম একটা ইকুয়েশন কিন্তু এখানে ইউজড হয়। তো এই ইকুয়েশনে এখানে ফার্স্টে প্লাস মাইনাস থাকে, তো যেহেতু পটাশিয়াম কি এখানে পজিটিভ আছে, সেই জন্য এখানে আমরা মেনলি পজিটিভটা ইউজ করবো, নেগেটিভটা ইউজ করার দরকার নেই। যদি নেগেটিভ হইতো, ক্লোরাইড হইতো, তাহলে আমরা মাইনাসটা ইউজ করতাম। সো এরকম বিষয়টা আর কি। তো এরপরে 61, হ্যাঁ মেনলি 61 মিলিভোল্ট এখানে বোঝানো হয়েছে। আর জেড, এই জেডটা দ্বারা বোঝায় যেমন পটাশিয়াম, এখানে মনে মনে 1 আছে, রাইট? তার মানে এখানে জেডের মান 1, মানে যোজনী কাইন্ড অফ। হ্যাঁ, আর ক্যালসিয়াম যদি হইতো তাহলে এখানে যেহেতু 2 আছে, তাই এখানে জেডের মান হচ্ছে 2। আশা করি বোঝা গেছে। তাহলে সোডিয়ামের জন্য কত হবে? সোডিয়ামের জন্য কিন্তু 1 হবে জেডের মান। সো এই জিনিসটা আর কি আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো এখন আমি যদি পটাশিয়ামের জন্য বলি যে কনসেন্ট্রেশন ইনসাইড কত হবে পটাশিয়ামের জন্য, এই যে পটাশিয়ামের জন্য আমরা জানি যে বাহিরে কনসেন্ট্রেশন কম থাকে, ভিতরে বেশি থাকে, তাহলে ভিতরে হচ্ছে 140 থাকে, তার মানে ভিতরে 140 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার বা মিলিমোল পার লিটার, আর বাহির হচ্ছে 4। সো এই ইকুয়েশনটাতে যদি আমরা বসে, আমরা দেখবো যে নান্স পোটেনশিয়ালের যে ভ্যালু, সেই ভ্যালুটা এখানে চলে আসবে হচ্ছে মাইনাস, মানে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল চলে আসবে এখানে -94 মিলিভোল্ট। সো এটা আমরা ক্যালকুলেশন করলে আমরা এই ভ্যালুটা পেয়ে যাবো। ঠিক একইভাবে আমরা যদি সোডিয়ামের জন্য বের করতে চাই, তাহলে সোডিয়ামের জন্য বের করলে আমরা দেখবো এখানে হবে +61 মিলিভোল্ট। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা ইনসাইড আউটসাইডে এই ভ্যালুগুলো ইউজ করবো, যে আউটসাইডে 142 আর ইনসাইডে 14। ঠিক আছে, আমরা জানি সোডিয়াম আউটসাইডে বেশি থাকে, এই কনসেন্ট্রেশনটা আমরা ইউজ করবো। এখন এটা গেল নান্সড ইকুয়েশন। এখন আমরা বলছিলাম যে আসলে নান্সড ইকুয়েশনে তো শুধু একটা সেলের মধ্যে একটা পার্টিকুলার আয়নই পারমিয়েবল, এটা ইমাজিন করে নেওয়া হয়েছে, কিন্তু আমরা গোলম্যান ইকুয়েশনে যে কাজটা করি সেটা হচ্ছে আমরা চিন্তা করি যে একটা সেল, এই সেলের মধ্যে হচ্ছে অনেকগুলো আয়নের জন্য লিকি চ্যানেল আছে। ঠিক আছে, সো পটাশিয়ামের জন্য আছে, সোডিয়ামের জন্য আছে। সো এই চিন্তা করে এদের যে একটা নেট রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, সেটা আমরা হিসাব করার জন্য গোলম্যান ইকুয়েশনটা ইউজ করি। এবং গোলম্যান ইকুয়েশন ইউজ করে আমি যদি এবং গোলম্যান ইকুয়েশনের ক্ষেত্রে মেইনলি এখানে সি দ্বারা বোঝানো হয়েছে কনসেন্ট্রেশন, পি দ্বারা বোঝানো হচ্ছে পারমিয়েবিলিটি। সো কনসেন্ট্রেশন পারমিয়েবিলিটি দুইটা জিনিসই এখানে দেখা হয়, এবং এখানে বোঝানো হয়েছে যে কনসেন্ট্রেশন অফ সোডিয়াম ইনসাইড, আই দ্বারা বোঝানো হয়েছে ইনসাইড, এবং পারমিয়েবিলিটি অফ সোডিয়াম, তারপরে হচ্ছে এবং পারমিয়েবিলিটি অফ সোডিয়াম ইনসাইড আর কি, তারপরে কনসেন্ট্রেশন অফ পটাশিয়াম ইনসাইড, তারপরে পারমিয়েবিলিটি অফ পটাশিয়াম ইনসাইড, তারপরে কনসেন্ট্রেশন অফ ক্লোরাইড ইনসাইড, পারমিয়েবিলিটি অফ ক্লোরাইড, মানে বিষয়টা এরকম আর কি। আর এখানে ও দ্বারা বোঝানো হচ্ছে আউটসাইড। ঠিক আছে, আউটসাইড। তো এখন আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, এবং এখানে কিন্তু প্লাস মাইনাস নাই, হ্যাঁ এই জিনিসটা আমরা মনে রাখবো ইকুয়েশনের ক্ষেত্রে। আর আরেকটা বিষয় যেটা মাথায় রাখা লাগবে সেটা হলো কি, যে আমাদের ক্লোরাইড যেটা, এই ক্লোরাইডের ইম্প্যাক্টটা না তেমন একটা নাই, কারণ দেখা যায় যে আমাদের যে ইটা থাকে, মানে পটাশিয়ামের ফলে আমরা জানছি যে নান্স যে পোটেনশিয়াল বা ইকুইলিব্রিয়াম যে একটা পোটেনশিয়াল, সেটা ক্রিয়েট হচ্ছে মাইনাস কত, -94। সো এই -94 যেটা ক্রিয়েট হয়, দেখা যায় যে ক্লোরাইড বাহিরে বেশি থাকে, ইসিএফে ক্লোরাইড বেশি থাকে, ফলে এটা ভিতরে চলে আসবে ডিফিউশনের ফলে, এবং ভিতরে চলে আসলে কী করবে, এটা যেহেতু নেগেটিভ, ভিতরে আর নেগেটিভ করে ফেলবে, এবং দেখা যায় এটাও -94 করে। সো ফলে দেখা যায় দুইটাই -94 কিন্তু করতেছে। এবং এই কারণে ক্লোরাইডকে আমরা বেশি হিসাব করি না, আমরা পটাশিয়াম দিই, কাজ চালিয়ে দিই। ক্লোরাইড অতটা ইম্পর্টেন্স নাই আমাদের এই ক্ষেত্রে। হ্যাঁ, সো এখানে যদি আমরা এই ইকুয়েশনটাতে যদি ওই যে সোডিয়াম পটাশিয়ামের ওই ভ্যালুগুলো আমরা বসাই দিই, তাহলে পাবো এখানে আমরা কত পাবো, এখানে আমরা -86 কিন্তু পাবো। ওই যে আমরা বলছিলাম গোলম্যান ইকুয়েশনের মাধ্যমে +61 সোডিয়ামের এবং পটাশিয়ামের -94, এই দুইটাকে আমরা যদি ইন্ট্রাক্ট করাই, তাহলে আলটিমেটলি -86 আমরা পাই। সো গোলম্যান ইকুয়েশনের মাধ্যমে কিন্তু আমরা এই জিনিসটা পেয়ে যাব। ঠিক আছে, সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট।